স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। ডিজিটাল বাংলাদেশের ইশতেহার ঘোষণা করে নির্বাচনের বৈতরণী পার হয়েছে আওয়ামী লীগ। সরকার গঠনের পর থেকে অন্য যে কোনো খাতের চেয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাড়তি তৎপরতা গ্রহণের ঘোষণাও শোনা গেছে বারবার। 2009 সালে সংসদে পাশ হয় তথ্য অধিকার আইন, যার মাধ্যমে প্রতিষ্ঠিত তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠানও। ডিজিটাল বাংলাদেশ গড়তে হাতে না হয় অ্যাক্সেস টু ইনফরমেশনের মতো বড় প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে খোলা হয় তথ্য সেবা কেন্দ্র। এত কিছুর পরও তথ্য অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে অনেকেই সন্তুষ্ট নন, বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই সন্তুষ্ট নন। শস্যের ভেতর ভূতের অবস্থানের মতো তথ্য আইন নিয়েও আছে তথ্য অধিকার হরণের অভিযোগ। সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দেখা যায় সেই ট্রেডিশন সমানে চলিতেছে। সম্প্রতি অনলাইন গণমাধ্যমের খসড়া নীতিমালা নিয়েও সরকারি মনোভাবে সন্তুষ্ট নন গণমাধ্যম কর্মীরা। আগামী 28 সেপ্টেম্বর তথ্য অধিকার দিবস, সে উপলক্ষে কেন্দ্র করে আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। তথ্য অধিকার আইন তথ্যের অধিকার কতটা নিশ্চিত আর কতটা হরণ করে? তথ্য সহজে পাওয়ার জন্য কতটা বাস্তবমুখী আমাদের আইন? তথ্য অধিকার নিশ্চিত করার প্রতিবন্ধকতাগুলি কি? তৃণমূলে অধিকার নিশ্চিত করতে কি ভূমিকা রাখছে তথ্য কমিশন? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন অর্থে SMS পাঠাতে পারবেন, ইমেল করতে পারবেন, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ জনাব তোফায়েল আহমেদ, আছেন তথ্য কমিশনের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং A2I প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক জনাব নজরুল ইসলাম খান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো রাজশাহী থেকে শিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, চট্টগ্রাম থেকে 11 নম্বর সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী এবং খুলনা থেকে রুধাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান GM আমনুল্লাহর সাথে। স্বাগত আপনাদেরও। জনাব নজরুল ইসলাম খান, আমাদের একটি অনেক মানে পপুলার প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, সেটি হচ্ছে এরকম যে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতি বছর জনসমক্ষে প্রকাশ করা হবে, অথচ এই অঙ্গীকার এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বিষয়টি কিভাবে দেখছেন? অনেকটা রাজনৈতিক প্রশ্ন, তবে আমি বলবো যে আমরা চেষ্টা করছি যে একটা পপুলেশন রেজিস্টার তৈরি করা, সেখানে সবার তথ্য থাকবে। দ্বিতীয় আরেকটা রেজিস্টার করতে যাচ্ছি আমরা, সেটাকে বলছি ডিপার্টমেন্টাল রেজিস্টার, অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন অফিস আছে তারা যেসব বিষয়গুলো নিয়ে ডিল করে সেই সম্পর্কে তথ্যটা রাখা। এখন যদি কারো জমি জমা থাকে, তাহলে যদি ভূমি ডিপার্টমেন্টাল রেজিস্টারে এগুলো রাখা হয়, তাহলে কিন্তু জনসাধারণের দেখার একটা সুযোগ আছে। এবং জনসাধারণের যে দেখার সুযোগ একটা আছে, সেই সুযোগ করার জন্য আমরা এখন প্রায় শেষের দিকে 24,000 পোর্টাল করছি, ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যন্ত, বিভাগ পর্যন্ত আমরা করছি প্রায় 24,000। এই পোর্টালের ডিপার্টমেন্টাল রেজিস্টারের অংশটা আমরা যখন ঢুকাতে পারবো, তখন কিন্তু যে কোনো লোকের সম্পদ সম্পর্কে যদি কোনো গোপনীয় কোনো কিছু না হয়, যে কোনো লোক দেখতে পারবেন। তবে একটা বিষয়ে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কিছু তথ্য আছে তার ব্যক্তিগত, সেখানে অন্যের প্রবেশাধিকার দিলে তার হয়তো হয়রানি হতে পারে, সে হয়তো মামলা মোকদ্দমায় পড়তে পারে, তার হয়তো সেই সম্পদ জালিয়াতি হতে পারে। সেসব বিষয়গুলো একই সাথে সেফগার্ড করার দরকার আছে। সুতরাং আমাদের হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে যে বিষয়টার কথা বলা হচ্ছে সেটার জন্য। আপা, আমরা দেখেছি যে তথ্য অধিকার আইনের আওতায় মানুষ তথ্য চাইছে, কিন্তু সেমিনারে এবং বিভিন্ন রকম সভা সমিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের তথ্য আসলে তারা জানতে চাইছে যে কিভাবে বন্দুকের লাইসেন্স পাওয়া যায় বা কোনো একটা মন্ত্রণালয় কিভাবে কাজ করে সেটা, কিন্তু কেউ আসলে জানতে চাইছে না যে পদ্মা সেতুতে দুর্নীতিটা কিভাবে হলো বা সেই সম্পর্কে সরকারের তথ্য কি আছে, বা রেলমন্ত্রীর সাবেক APS ফারুকের ড্রাইভার এখন কোথায় আছে, এরকম তথ্য কেউ জানতে চাইছে না। এরকম তথ্য আসলে কেন জানতে চাইছে না, মানে আপনার কাছে কি মনে হয়? যেমন আমি প্রসঙ্গত আপা একটু বলে রাখি যে আমরা কিন্তু জানতে চেয়েছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তথ্য অধিকার আইনের আওতায় আমরা জানতে চেয়েছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে যে চিঠিগুলি দিয়েছে সেগুলি আমরা দেখতে চেয়েছিলাম। আমাদেরকে পরে বলা হয়েছে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, সেজন্য এটি দেওয়া যাবে না। এই হচ্ছে আর কি অবস্থা। আপাতত একটু বলতে আপনার বেশ কয়েকটি প্রশ্ন চলে আসছে। তার মধ্যে পদ্মা সেতুর বিষয়ে আজকে সকালবেলায় আমি একটি ওয়ার্কশপে ছিলাম সাংবাদিকদের সাথে, এবং সেখানে তারা বলেছে যে কোনো কোনো সাংবাদিক পদ্মা সেতু সম্পর্কে আসলে তথ্য জানতে চেয়েছে এবং পরে তারা সেই সংক্রান্ত মন্ত্রণালয় তথ্য জানতে চেয়েছে, কিন্তু হয়তোবা সেখান থেকে অপারগতার নোটিশও তাদেরকে দেওয়া হয়নি যে কেন তথ্যটা দেয়া হবে না। কিন্তু লক্ষণীয় যে এরপরে সেই সাংবাদিক বন্ধুটি এই বিষয়টিকে কিন্তু পার্সু করেনি,
কেননা পদ্মা সেতু নিয়ে যদি কোনো তার প্রশ্ন থাকে এবং সেটা যদি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে বা বৈদেশিক কোনো চুক্তিকে আপনার ক্ষুণ্ণ না করে বা পররাষ্ট্র নীতি ক্ষুণ্ণ না হয় বা হুমকির শিকার না হয়, সেখানে কিন্তু সে তথ্য দেয়া যায়। তো অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ঢালাভাবে বলা হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে যিনি চাচ্ছেন তিনি একটা জায়গায় এসে থেমে যাচ্ছেন। কেন আপনাকে একটু মনে রাখতে হবে যে তথ্য অধিকার আইনটা বাস্তবায়নের জন্য কয়েকটা পার্টিজ ইনভলভ। প্রথমে হচ্ছে আবেদনকারী, তারপর হচ্ছে আপনি যে ব্যক্তি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তার কর্তৃপক্ষ যাকে আমরা বলছি আপিল কর্তৃপক্ষ, এরপর হচ্ছে তথ্য কমিশন, যে তার কাছে তো আপনি যদি না পান পর্যায়ক্রমে তখন আপনি কমিশনের কাছে অভিযোগ নিয়ে আসতে পারেন। আর আপনি যেটা বলছেন যে আর যে বিভিন্ন ধরনের বড় বড় হিউজ স্ক্যাম, সেটা নিয়ে আমিও একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমি প্রশ্ন তুলতে চাই যে কেন এত উৎসাহ কম জনগণের। কেন আমাদের কাছে যে ধরনের তথ্য জানতে চাচ্ছে, চেয়ে বঞ্চিত হয়ে অভিযোগগুলো আসছে, প্রায় 227টি অভিযোগের মধ্যে আমরা 98টি নিষ্পন্ন করে দিয়েছি, 19টা প্রক্রিয়াধীন। সেখানে আমি দেখছি যে বেশিরভাগই আমাদের অভিযোগগুলো কিন্তু হচ্ছে ভূমি সংক্রান্ত বা আপনার সরকারি বেসরকারি যে প্রকল্পগুলি আসছে, স্বাস্থ্য, শিক্ষা, তারপর আপনার আদিবাসী এলাকা থেকেও আসছে। কিন্তু কিছু এসছে রুগ্ন শিল্পের উপর, সোনালী ব্যাংকের উপর আমরা একটা হিয়ারিং করেছি, আমরা আপনার 2টা রায়ও দিয়েছি যেখানে আমরা পেনালাইজ করতে বাধ্য হয়েছি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। কিন্তু বড় বড় জায়গায় সেই ক্ষেত্রে আপনি যদি ভারতের দিকে তাকান, যেরকম হিউজ যে সকল কেলেঙ্কারি হচ্ছে, অনেক মন্ত্রী পর্যন্ত তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য পাওয়ার ফলে তাদেরকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু বাংলাদেশে সেটা এই উৎসাহটা সৃষ্টি নেই, এবং এই উৎসাহটা কিন্তু সৃষ্টি হতে হবে আপনার গণমাধ্যমের কর্মীদের থেকেও এবং অন্যান্য মানুষের মধ্যে থেকেও। অধ্যাপক তোফায়েল আহমেদের কাছে আমি জানতে চাইবো যে মানে সাধারণ মানুষের কিছু তথ্যের চাহিদা মেটাচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আপিল করে, কিন্তু মানে জাতীয় যে পলিসিগত নীতিগত যে ইস্যু, সেটা থেকে মিডিয়া কিভাবে ব্যবহার করছে, মিডিয়া কতটা কাজে লাগাচ্ছে একজন গণমাধ্যম বিশেষজ্ঞ হিসেবে এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আপনি যদি ব্যাপারটা বলেন। আমার মনে হয় মিডিয়া ফর্মালি না পেলেও ইনফর্মালি বিভিন্নভাবে তাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছে। তবে যেটা উচিত ছিল, যেটা বললেন যে এই জাতীয় খুব গুরুত্বপূর্ণ জাতি ইস্যুগুলোতে মিডিয়া সঠিকভাবে তথ্যটা চাওয়া না দিলে তার বিরুদ্ধে যা যা করা সেগুলো করা। কারণ এটা এই যে তথ্য আইনটা হয়েছে, অধিকার আইনটা হয়েছে, কমিশন হয়েছে, এটাকে যদি সত্যিকারভাবে সক্রিয় করতে হয় তাহলে কিন্তু এই জাতীয় কিছু উদ্যোগের প্রয়োজন আছে, কারণ ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রয়োজন আছে। ইনস্ট্যান্স ক্রিয়েট না হলে কিন্তু আইনটার কার্যকারিতা সঠিকভাবে আমরা দেখতে পাবো না। অতএব এখন বেশিরভাগ যে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় রাষ্ট্রীয় বিষয়গুলোর তথ্য তারা নিউজ পেপার এবং টেলিভিশন থেকে জানতে চায়। তারা কিন্তু ওই জায়গায় গিয়ে তথ্য পাবে এখনও সেটা খুব একটা বিশ্বাস করতে পারছে না, বা এই যে একটা ফর্মাল ওয়েতে অ্যাপ্লিকেশন করে এই তথ্যটা নিতে হবে, এই বিষয়গুলোতে এখন অভ্যস্ত হয়ে ওঠেনি। সেজন্যই যেখানে যার সমস্যা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, উনি সেই সমস্যাটা নিরসনের জন্য উপায় খুঁজতে গিয়েই এখন ওই তথ্যটা চাচ্ছেন। তবে এটা অত্যন্ত আশার বিষয় যে আস্তে আস্তে এটার কিন্তু চাহিদা বাড়ছে। এখন যত দিন যাচ্ছে তথ্য যে দুর্নীতি দমনে সহায়তা করে, এটা কিন্তু মানুষের একটা বিশ্বাস আসেনি। এখন দেখা যাচ্ছে তথ্য একটা হচ্ছে চেয়ে নেব, আর একটা হচ্ছে অটোমেটিক একটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার মেথডগুলো, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্র্যাজুয়ালি আসছে। ইভেন আমাদের অনেক অনুন্নত অবস্থায় আছে বা তাদের প্রযুক্তিগত সুবিধা কম বা লেখাপড়া কম, তারপরেও দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানও এখন তারা অটোমেটিক ডিসক্লোজারের যেসব যেমন রিপোর্ট রিটার্নগুলো প্রকাশ করা, জনসভা করে এগুলো বলে দেওয়া, সাইনবোর্ড দেওয়া, এগুলো কিন্তু কমপ্লায়েন্স ওদিক থেকে হচ্ছে। সেজন্য মানুষের মধ্যে চাহিদা, এটা হচ্ছে অনেকটা মানুষের শিক্ষা, অর্থনৈতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, এগুলোর উপরে কিছুটা নির্ভরশীল। তো এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি যে হচ্ছে না আমি তা বলবো না, এটা হচ্ছে। তবে এখানে আমি বলবো আমাদের তথ্য কমিশনের একটু প্রোঅ্যাক্টিভ রোলের প্রয়োজন আছে এগুলোর একটু, কারণ তথ্য পাচ্ছি না সেটা অভিযোগ করার আগেই কিন্তু তথ্য কমিশন কিন্তু কতগুলো প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে পারে যাতে করে এই কমপ্লায়েন্সটা অন্তত সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসে। প্রোঅ্যাক্টিভ স্টেপটা নিয়ে আপনার কাছে শুনবো, তার আগে একটু জনাব নজরুল ইসলাম খান আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে বিভিন্ন সরকারি কার্যালয়ে তথ্য বা দলিল দস্তাবেজ সঠিক পন্থায় সংরক্ষণ করার ব্যবস্থাই আসলে নাই। এই বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যথেষ্ট সচেতন নন। প্রায় সব সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল পদ্ধতিতে এখনো আমরা দেখেছি, ম্যানুয়াল পদ্ধতিতে এখনো তথ্য সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণের ডিজিটাল পদ্ধতি কার্যকর হয় নাই। মানে আমরা যদি কেন্দ্রের বাইরে একটু দৃষ্টি, এসব বিষয় নিয়ে আপনারা অনেক কাজ করছেন, কাজের অগ্রগতিটা নিয়ে একটু যদি আপনারা বলতেন। আমি তার আগে মনে হয় কেন মানুষে এই বড় বড় বিষয়ের তথ্যগুলো জানতে চায় না সে সম্পর্কে আমি একটু বলতে চাই। জি প্লিজ। আমরা যদি মানুষের কিভাবে শেখে পেডাগোজিক্যাল দিকটা আমরা দেখি,
মানুষের যেসব তথ্য লাগসই, যেটা তার প্রয়োজন হয়, তার নিজের প্রয়োজন বা ইমিডিয়েট লাভ হয়, সেটা কিন্তু মানুষ প্রথমে জানতে চায়। কিন্তু যেসব তথ্য দেখা যায় যে হয়তো তাৎক্ষণিকভাবে তার প্রয়োজন না, কিন্তু থিওরিটিক্যাল কারণে বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য দরকার, সেগুলো কিন্তু বেশি লোকে জানতে চায় না। এটা কিন্তু আমরা দেখেছি যে অ্যাডাল্টরা পার্টিকুলারলি তাদের যেটা প্রয়োজনীয় তথ্য সেটাই চায়। সুতরাং আমার মনে হয় এই ধরনের বড় আকারের তথ্যর বিশাল আকারে কনজিউমার কখনোই হবে না। এটা মিডিয়া কেন ব্যবহার করছে সব না? দেশেই, কিন্তু মিডিয়া কেন চাচ্ছে? মিডিয়া চায়, মিডিয়া মানুষকে জানানোর জন্য, মিডিয়ার একটা তার বিজনেসও কিন্তু তাই, মিডিয়ার একটা আগ্রহ তাই, যার মিডিয়াতে বেশি লোক যাতে আসে, শোনে বেশি, সেই জন্য। কিন্তু অনেক সময় সমস্যা আছে, দেখা যায় যে অনেক তথ্য কোনো সময় কোনো মিডিয়াও কিন্তু মিসইউজ করে। আমি দেখেছি হংকংয়ে যে একজন লাইফ সাপোর্টে আছে, কিন্তু একটা টেলিভিশনে প্রচার করেছে যে সে মারা গেছে। তার জন্য আমি তখন হংকংয়ে ওই দিন ছিলাম, তাকে $3 লক্ষ ওই টেলিভিশনকে ফাইন করেছে। কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশে এটা সম্ভব? বাংলাদেশে এটা করলে কিন্তু বলবে কি তাদের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। সুতরাং এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অধিকার সংরক্ষণ, আর একটা হচ্ছে অন্যের অধিকারে হস্তক্ষেপ। কিন্তু সেই বিষয়টাও দেখা দরকার, এই দিক আমাদের দিকে উপেক্ষিত। আপনি যে বিষয়টা বলেছেন যে অগ্রগতি, সেটা হচ্ছে অগ্রগতি কোথায়? অগ্রগতি হচ্ছে আমরা যতক্ষণ না আমাদের এখনকার যে সেবাগুলো, সেই সেবাগুলো অটোমেটেড করতে পারবো, ততক্ষণ কিন্তু ওই তথ্যগুলো অটোমেটিক্যালি সেভ হবে না। কেন সেভ হবে না? তার কারণ হচ্ছে যে ম্যানুয়ালি এগুলো সেভ করা, সংরক্ষণ করা, রিট্রাইভ করা খুবই কঠিন, কিন্তু সহজে খুঁজে বের করা যায় না। আর যেগুলো পুরনো তথ্য, সেগুলো সংরক্ষণ করতে হলে বিন্যস্ত করার একটা বিষয় আছে, সিস্টেমেটাইজ করার বিষয় আছে। এই জন্য কিন্তু সুনির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু এগুলো সময় সাপেক্ষ। কিন্তু আমরা এখন যে তথ্যগুলো ব্যবহার করছি, যে সেবাগুলো দিচ্ছি, সেগুলো যদি আমরা অটোমেটেড করি, তাহলে অটোমেটিক্যালি ওই তথ্যগুলো কিন্তু সংরক্ষণ হবে। সেজন্য একটা স্পেশাল টাইপের সফটওয়্যারও করা হয়। আমরা নেস নামের একটা বিষয় করেছি, একটা সফটওয়্যার, এটা বলে ন্যাশনাল ই সার্ভিস সিস্টেম। আমরা যশোরে কেবল গেছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য। এটা ইমপ্লিমেন্ট করে আমরা দেখব কি অসুবিধা, কোথায় ট্রাবল শুটিং দরকার, কোথায় ডিবাগিং দরকার। তারপরে আমরা সব জেলাগুলোতে, সকল অফিসে, প্রায় 24,000 অফিসে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো সেভ হবে। কিন্তু তারপরেও কথা থেকে যায়, তার কারণ আমরা এই বিষয়ে কিন্তু অভিজ্ঞ না। আর একটা বিষয় আছে, সেখানে প্রফেশনাল সফটওয়্যার পাওয়া যায়, সেটাকে অ্যানালিটিক্স বলে। তার মানে কেমন, আমাকে কিন্তু ইন্ডিভিজুয়াল তথ্য সবাই চাচ্ছে, একটা জমির পর্চা কিংবা অন্য তথ্য সম্পর্কে, কিন্তু ট্রেন্ড সম্পর্কে যদি আমি জানতে চাই যে মার্কেট ট্রেন্ডটা কেমন, কোন ধরনের লোক এই সেবা নিতে আসে, সেসবের জন্য অ্যানালিটিক্স দরকার, কিন্তু বিশ্লেষণাত্মক কিছু একটা করা দরকার। এটা কিন্তু চট করে করা যায় না, যারা স্ট্যাটিস্টিক্স জানে তারা করতে পারে। আর আমরা স্পেশালাইজ সফটওয়্যার করে কিন্তু একটা ক্লিক করে আমরা পেতে পারি। তো আমার মনে হয় আমরা সেই স্টেজে আসিনি, আমরা আগে সেবাটাকে অটোমেটেড করছি। আশা করি আমরা বিভাগীয় পর্যায়ের নিচের সকল অফিসে আগামী 6-7 মাসের ভিতরে করতে পারবো। আমরা 3 মাস একটু পিছিয়ে গেছি, কারণ আমাদের যে ডেটা সেন্টার ছিল, আমি এখানে যে দেখলাম যে এই ডেটা সেন্টার প্রায় 3 মাস ঠিকভাবে আমরা ব্যবহার করতে পারিনি। এখন আমরা এই জন্য শক্তিশালী করছি, তাহলে আমরা আরো 3 মাস আগে করে ফেলতে পারতাম। আমি যেটা বলছিলাম, অ্যানালিটিক্সটা আরো পরে, আমরা আগে সেবাটাকে অটোমেটেড করার পরে তারপরে আমরা অ্যানালিটিক্স এর কথা চিন্তা করব। এই পর্যায়ে কিন্তু করতেও পারবে না, যেহেতু আমাদের সেই সক্ষমতা নেই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অফিসারদের, কর্মকর্তাদের। আর একটা হচ্ছে বিষয় হচ্ছে কি, যে কালচারাল একটা বিষয় আছে, এটা সরকার বলে না, আপনি বেসরকারি অফিসে যান কিন্তু দিতে পারবে না, কারণ এটা একটা কালচারের বিষয় আছে, কিন্তু অনেকদিন থেকে একটা চর্চার বিষয় আছে। আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়গুলি নিয়ে আমরা সাদেক আপার কাছে শুনবো, তার আগে আমরা একটু শুনে নেব। আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়গুলি নিয়ে আমরা সাদেক আপার কাছে শুনবো, তার আগে আমরা একটু শুনে নেব মানে ঢাকার বাইরে রাজশাহী থেকে এবং চট্টগ্রাম থেকে এবং খুলনা থেকে যে 3 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগ দিবেন, তাদের কথা আমরা শুনে নেব। তবে তারও আগে আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এসে এটি শুনে তারপর সাদেক আপার কথা শুনবো।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কথা বলছি রাজশাহী থেকে শিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুলের কাছে। জনাব মুকুল, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আসলে কতটা উপকৃত হচ্ছে সাধারণ মানুষ, কিভাবে? জনাব মুকুল। জি ধন্যবাদ। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে মানুষ এখন অনেকটাই সেবা পাচ্ছে। আমার এলাকায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটা চালু হয় 2009 সালের মে মাসে, এবং প্রথম অবস্থা মানুষ এগুলো সম্পর্কে জানতো না, বুঝতো না অনেকটা। তো এটা ব্যাপক প্রচারের ফলে এখন মানুষ এগুলো জানছে এবং বুঝছে, এবং মানুষের প্রত্যেকটা কাজে এই সেবা কেন্দ্র তাদের উপকারে আসছে। এখন যেহেতু বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান সরকারের এটা একটা অঙ্গীকার, এবং এই কারণে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে। এই বিষয়টা এখন সর্বক্ষেত্রে মানুষের কাজে আসছে, এই কারণে যে অনেক বিষয় যেগুলো আছে, যেমন একটা উদাহরণ দিই, এখন জনাব মুকুল, আমার একটা অন্য বিষয় জানতে কৌতূহল হচ্ছে। জনাব মুকুল, আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? জি বলেন। আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? জি আমি আওয়ামী লীগের সমর্থক। আপনাকে ধন্যবাদ জনাব মুকুল। আমি একটু চট্টগ্রামের জনাব আবু তালেবের কাছে জানতে চাইবো। জনাব আবু তালেব, আপনার এলাকায় তথ্য সেবা কেন্দ্র কতটা কার্যকর ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? জনাব আবু তালেব। ধন্যবাদ আপনাকে। আমার এলাকায় জি শুনতে পাচ্ছে, আমার এলাকায় তথ্য সেবা কেন্দ্র মানুষ উপকার পাচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করেছেন, এবং সেইখান থেকে জনগণ উপকারিত হচ্ছে। তার মধ্যে হচ্ছে সরকারি বিভিন্ন তথ্যাদি, যেমন আমরা এই পাসপোর্ট ফর্ম ওইখান থেকে সংগ্রহ করতে পারছি, এবং বিভিন্ন তথ্যাদি আমরা সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারছি। জনাব আবু তালেব চৌধুরী, তথ্য সেবা কেন্দ্র থেকে তথ্য সেবা কেন্দ্র থেকে জনগণ সাধারণত কি ধরনের তথ্য জানতে চায়? জি কি তথ্য জানতে চায় তথ্য সেবা কেন্দ্র থেকে? তথ্য আমাদের যে কৃষিভিত্তিক তথ্য জানতে চায়, কৃষিভিত্তিক বিভিন্ন তথ্যাদি জানতে চায়। তারপরে হলো আমাদের যে বিদেশ থেকে যারা ওই ইমেলের মাধ্যমে তাদের যে ওইখান থেকে তথ্যগুলো পাঠায় সেগুলো জানতে চাই। তারপরে আমরা ইউনিয়নের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলা আমরা তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে জনগণকে জানিয়ে দিই। এবং তারপর হলো জনাব আবু তালেব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনা থেকে রুধাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম আমানুল্লাহর কাছে জানতে চাইবো, তথ্য সেবা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, বা সেই অসুবিধাটা থাকলে সেটা কি ধরনের? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি তথ্য সেবা কেন্দ্র যে এইটি স্থানীয় সরকার প্রশাসন পর্যায়ে যে একটি সুন্দর ব্যবস্থাপনা, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। তবে একটি বিষয় হচ্ছে এই যে আমি পার্সোনালি মনে করেছি যে কথাটি অতি স্পষ্ট, যে শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত ছাড়ানোর কোনো ব্যবস্থাই হয় না। তারই যদিও আমি তথ্য সেবা কেন্দ্রটিকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, বাট আমাদের দেশীয় যে ম্যানেজমেন্ট, আমাদের এই তথ্য সেবা কেন্দ্রটিকে যারা কন্ট্রোল করেন, এই কন্ট্রোলিং অথরিটির মধ্যে যদি ডিস্টার্বিং থাকে, সেই ক্ষেত্রে এই তথ্য সেবা কেন্দ্র কতটুকু অগ্রগতির দিকে ধাবিত হবে এটা আমার একটা সংশয়। তবে আমি পার্সোনালি চেষ্টা করছি সবসময় যে আমার জনপদের মানুষ। জনাব আমানুল্লাহ, আপনাকে ধন্যবাদ। সাদেক আপা, অনেকগুলি বিষয় উঠে এসেছে যে নজরুল ইসলাম খান যেটা বলছিলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ যে বলছিলেন, এই বিষয়ে যদি আপনার মতামত আপনি যদি বলতেন। আমি প্রথমে শুরু করি তথ্য সংরক্ষণ নিয়ে। তথ্য সংরক্ষণ দলিল দস্তবেজ। হ্যাঁ, কেননা আমাদের দেশে কিন্তু তথ্য মানে সংরক্ষণের একটা সংস্কৃতি নেই। মানে গভর্নমেন্ট অফিসে যেটা নজরুল ইসলাম সাহেব বললেন যে আপনার তথ্য বিন্যস্ত করার প্রয়োজন আছে, এবং সেখানে তারা ক্যাটাগরাইজ করে যে কি তথ্য কত বছর রাখা হবে এ বি সি ক্যাটাগরিতে। সেটারও কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি এটা এখনো করা হয়নি। সিন্স লিবারেশন আমাদের যেটা হয়ে গেছে সেই পর থেকে যদি আমরা দেখি 40 বছর পার হয়ে যাওয়ার পরেও
এখন সেই সময় যখন আমরা এই ধরনের একটা তথ্য অধিকার আইন নিয়ে এসেছি বা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ চলে আসছে তথ্য সংরক্ষণ নিয়ে। আর একটা বিষয় আসছে যে আমি যে তথ্য দিব, এখন যে আমরা ওয়েবসাইট ডেভেলপ করছি বা এটাকে যে খুব প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারের দিকে যাওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের তথ্য কমিশন 4টি লিড মিনিস্ট্রির সাথে আমরা কাজ করে ফেলেছি। একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, উমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, হেলথ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, এবং তারা কিন্তু তাদের সাথে যে সকল অধিদপ্তর পরিদপ্তরগুলি আছে তারাও কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছে। তো এখন আপনারা ওইসব ওয়েবসাইটে গেলে কিন্তু সেই তথ্যগুলো পাচ্ছেন। আবার অনেক মন্ত্রণালয় আছে তারা কিন্তু সেইভাবে উৎসাহিত হচ্ছে না ওয়েবসাইট মানে ডেভেলপ করার জন্য। আর একটা বিষয় যেটা আসছে যে কালচারটা, যে তথ্য দিব কি দিব না, এখানে আমার পাশে যিনি বসে আছেন উনি প্রশাসনিক কর্মকর্তা, ওনারা বেশি ভালো জানেন যে আপনাদের যে অ্যাক্টগুলো আছে, আমাদের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923, এভিডেন্স অ্যাক্ট বলেন, পুলিশের মধ্যে কিছু আইন আছে, বিজনেস রুলস আছে 96, 79-এর, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে তথ্য দেওয়া যাবে না। এমনকি একজন সরকারি কর্মকর্তা আর একজন সরকারি কর্মকর্তার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে না বা সাংবাদিকদেরকে দিতে পারবে না। কিন্তু আমাদের যে ধারাটা আছে, আমাদের তো 8টি অধ্যায় 37টি ধারা, সেখানে ধারা 3-এ কিন্তু বলছে যদি কেউ তথ্য অধিকার আইনের ফরম্যাটটা ব্যবহার করে তথ্য চায় তাহলে কিন্তু সেটা সুপারসিড করে। কিন্তু যেটা হচ্ছে, যেমন আমরা এত টেলিফোন পাচ্ছি, আবেদনকারীরাই কিন্তু আমি বলবো যে আমার ডিমান্ড সাইড তৈরি করছে সাপ্লাই সাইডকে। সাপ্লাই সাইড বলতে আমি বলবো যে সেখানে সরকারি কর্মকর্তারাও আছেন এবং আপনার বেসরকারি কর্মকর্তা, তাদের কাছে কিন্তু আবেদনকারীরাই তথ্য অধিকার আইনটি নিয়ে যে বলছে যে আপনারা আসলে তথ্য দিতে বাধ্য, কেননা এই আইন মোতাবেক ধারা 7-এর মধ্যে আপনি পড়ছেন না। আমি দুই একটা উদাহরণ দিই, যেমন বানারীপাড়া উপজেলা বরিশালের একজন কৃষি কর্মকর্তা একজন কৃষককে তথ্য দিতে বলেছে যে না এটা দেওয়া যাবে না, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আশাশুনি উপজেলা সাতক্ষীরায় সেখানে একজন শিক্ষা কর্মকর্তা বলছেন আমি তথ্য দিব না। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এটা করছি। আবার পুলিশও কিন্তু আপনার সৈয়দপুরে উপজেলা নীলফামারীতে একজন পুলিশ কর্মকর্তা তথ্য দিতে চায়নি, যে একটা নারী জানতে চেয়েছিল যে 3 মাসের ডেটা, যে কয়েকজন নারী নির্যাতন হয়েছে, জিডি কয়টা ফাইল করা হয়েছে, তারা যখন দেয়নি অভিযোগ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রান্তিক গোষ্ঠীর একজন নারী ঢাকা শহরে এসে কমিশনে এসে অভিযোগ দিয়ে আমাদের শুনানিতে এসেছে। তো আরেকটা বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আপনি অনেকগুলো বিষয় ওনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি স্ক্যামের বিষয়গুলো নিয়ে আসছেন, কিন্তু যেটা আদালতে চলে গেছে তদন্তাধীন সে বিষয়ে কিন্তু আপনি তথ্য জানতে পারবেন না। আর এইটি নিয়ে আমি একটু অধ্যাপক তোফায়েল আহমেদকে কাছে জানতে চাইছিলাম যে আমাদের যে তথ্য অধিকার আইনটি আছে সেটির মধ্যে যে 7 ধারা, যার মধ্যে কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, যেটার মধ্যে 20টা দফা আছে। এই পৃথিবীতে এমন কিছু কি আছে যেটা এই 20 দফার মধ্যে ফিট ইন করতে পারবে না চাইলে? ইচ্ছা করলে পারবে। যে কোনো কিছুই, মানে এমন কিছু কি আছে যেটা এই 20টার মধ্যে ফিট ইন করা যাবে না? যেমন বলা হয়েছে যে এটা ওই যে নিরাপত্তার কথা বললেন না, কৃষি অফিসারও বলছেন যে এই তথ্যটা জারিয়াত নিরাপত্তার হুমকি। জি, এখন এটা আপনি প্রমাণ করতে তো সময় লাগবে, প্রমাণ করতে সময় লাগবে না, সেটা তো কৃষির ক্ষেত্রে সেটা মানে, কিন্তু মানে যে কোনো তথ্যই, মানে আমি বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি পররাষ্ট্রনীতি করতে চাই আপনার সাথে। আমি জার্মানিতে গিয়েছিলাম, সেখানে ওদের এক্সাম্পশন লিস্ট দেখেছি এবং আমি উন্নত বিশ্বের এক্সাম্পশন লিস্টগুলো দেখেছি। আমাদের 20টা নিয়ে আসা হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানে আমাদের যে উপধারা শেষ সেটা বলা হয়েছে যে যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে বা কি কি আলোচনা করা হয়েছে, আপনারা জানেন যে আমাদের প্রেস সচিব একটা ব্রিফিং দেয়, কিন্তু কেউ যদি জানতে চায় তাহলে তথ্য কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে ক্যাবিনেট সেটা জানাতে পারে, শুধু একটা জায়গার, বাকি 19টা কিন্তু কোনো তথ্যই দিচ্ছে না। এবং আমি যখন জার্মানির এক্সাম্পশন লিস্টের সাথে আমার 20টা বিষয় মিলিয়েছি, ওরা 10টায় নিয়ে আসছে, আমরা 20টার মধ্যে আছি। সো ইট ইজ ভেরি কেয়ারফুলি ক্রাফটেড, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আরেকটা কথা আমি বলি যে অনুন্নত বিশ্বের কোন দেশে কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোকেও তথ্যাধিকার আইনে আওতাভুক্ত করা হয়নি, এমনকি ভারতেও করা হয়নি, নেপালেও করা হয়নি। না, ভারত নেপালের উদাহরণটা আমরা না দেই, কারণ ভারত নেপালের না তাই বলে যে আমরা করব না তা তো না। যখন অর্ডিন্যান্সটা তৈরি হয়েছে ভিন্ন জায়গায় যেতে চাই, যেটা নজরুল ইসলাম খান সাহেব বলেছেন কিছুটা। হ্যাঁ, আইনের মধ্যে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, ঠিক আছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরুন আমি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ে এমন কি তথ্য আছে যেটা শেয়ার করা যায় না, তাহলে আমরা ভর্তি পরীক্ষার জন্য যে এই হ্যাসেল হচ্ছে স্টুডেন্টদের, এটাকে যখন মোবাইল এর মাধ্যমে মেসেজের মাধ্যমে করার, এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাধা দিচ্ছে। এবং দেখেন এসএসসি এইচএসসির রেজাল্ট কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কি অনলাইনে যাচ্ছে? যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পাশ করে যাওয়ার
5 বছর 10 বছর পর সার্টিফিকেট নিতে গেলে তার যে কি ভোগান্তি হচ্ছে, ইভেন পাশ করে যাওয়ার পরও এগুলো কি অনলাইনে করা যায় না? কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের এই জায়গাতে না কেন হচ্ছে না এটা মাইন্ডসেট। এবং আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়গুলি নিয়ে আমরা সাদেক আপার কাছে শুনবো। তার আগে আমরা একটু শুনে নেব মানে ঢাকার বাইরে রাজশাহী থেকে এবং চট্টগ্রাম থেকে এবং খুলনা থেকে যে 3 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগ দিবেন তাদের কথা আমরা শুনে নেব। তবে তারও আগে আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এসে এটি শুনে তারপর সাদেক আপার কথা শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কথা বলছি রাজশাহী থেকে শিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুলের কাছে। জনাব মুকুল, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আসলে কতটা উপকৃত হচ্ছে সাধারণ মানুষ, কিভাবে? জনাব মুকুল। জি ধন্যবাদ। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে মানুষ এখন অনেকটাই সেবা পাচ্ছে। আমার এলাকায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটা চালু হয় 2009 সালের মে মাসে, এবং প্রথম অবস্থা মানুষ এগুলো সম্পর্কে জানতো না, বুঝতো না অনেকটা। তো এটা ব্যাপক প্রচারের ফলে এখন মানুষ এগুলো জানছে এবং বুঝছে, এবং মানুষের প্রত্যেকটা কাজে এই সেবা কেন্দ্র তাদের উপকারে আসছে। এখন যেহেতু বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান সরকারের এটা একটা অঙ্গীকার, এবং এই কারণে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে। এই বিষয়টা এখন সর্বক্ষেত্রে মানুষের কাজে আসছে, এই কারণে যে অনেক বিষয় যেগুলো আছে, যেমন একটা উদাহরণ দিই, এখন জনাব মুকুল, আমার একটা অন্য বিষয় একটা বিষয় জানতে কৌতূহল হচ্ছে। জনাব মুকুল, আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? জি বলেন। আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? জি আমি আওয়ামী লীগের সমর্থক। আপনাকে ধন্যবাদ জনাব মুকুল। আমি একটু চট্টগ্রামের জনাব আবু তালেবের কাছে জানতে চাইবো। জনাব আবু তালেব, আপনার এলাকায় তথ্য সেবা কেন্দ্র কতটা কার্যকর ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? জনাব আবু তালেব। ধন্যবাদ আপনাকে। আমার এলাকায় যে শুনতে পাচ্ছে, আমার এলাকায় তথ্য সেবা কেন্দ্র মানুষ উপকার পাচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করেছেন, এবং সেইখান থেকে জনগণ উপকারিত হচ্ছে। তার মধ্যে হচ্ছে সরকারি বিভিন্ন তথ্যাদি, যেমন আমরা এই পাসপোর্ট ফর্ম ওইখান থেকে সংগ্রহ করতে পারছি, এবং বিভিন্ন তথ্যাদি আমরা সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারছি। জনাব আবু তালেব চৌধুরী তথ্য সেবা কেন্দ্র থেকে, জনাব আবু তালেব চৌধুরী তথ্য সেবা কেন্দ্র থেকে জনগণ সাধারণত কি ধরনের তথ্য জানতে চায়? জি কি তথ্য জানতে চায় তথ্য সেবা কেন্দ্র থেকে? তথ্য আমাদের যে কৃষিভিত্তিক তথ্য জানতে চাই, কৃষিভিত্তিক বিভিন্ন তথ্যাদি জানতে চাই। তারপরে হলো আমাদের যে বিদেশ থেকে যারা ওই ইমেলের মাধ্যমে তাদের যে ওইখান থেকে তথ্যগুলো পাঠায় সেগুলো জানতে চাই। তারপরে আমরা ইউনিয়নের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেইগুলা আমরা তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে জনগণকে জানিয়ে দিই। এবং তারপর হলো জনাব আবু তালেব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনা থেকে রুধাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম আমানুল্লাহর কাছে জানতে চাইবো, তথ্য সেবা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, বা সেই অসুবিধাটা থাকলে সেটা কি ধরনের? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি তথ্য সেবা কেন্দ্র যে এইটি স্থানীয় সরকার প্রশাসন পর্যায়ে যে একটি সুন্দর ব্যবস্থাপনা, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। তবে একটি বিষয় হচ্ছে এই যে আমি পার্সোনালি মনে করেছি যে কথাটি অতি স্পষ্ট যে শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত ছাড়ানোর কোনো ব্যবস্থাই হয় না। তারই যদিও আমি তথ্য সেবা কেন্দ্রটিকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, বাট আমাদের দেশীয় যে ম্যানেজমেন্ট, আমাদের এই তথ্য সেবা কেন্দ্রটিকে যারা কন্ট্রোল করেন
এই কন্ট্রোলিং অথরিটির মধ্যে যদি ডিস্টার্বিং থাকে, সেক্ষেত্রে এই তথ্য সেবা কেন্দ্র কতটুকু অগ্রগতির দিকে ধাবিত হবে, এটা আমার একটা সংশয়। তবে আমি পার্সোনালি চেষ্টা করছি সবসময় জি। যে আমার জনপদের মানুষ জনাব আমানুল্লাহ এই আপনাকে তথ্য সেবা জনাব কেন্দ্রের আমানুল্লাহ মধ্যে আপনাকে দিয়ে- ধন্যবাদ। সাদেক আপা, অনেকগুলি বিষয় উঠে এসেছে যে নজরুল ইসলাম খান যেটা বলছিলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ যে বলছিলেন, এই বিষয়ে যদি আপনার মতামত আপনি যদি বলতেন। আমি প্রথমে শুরু করি তথ্য সংরক্ষণ নিয়ে। তথ্য সংগ্রহ দলিল দস্তবেজ, হ্যাঁ, জি। কেননা আমাদের দেশে কিন্তু তথ্য মানে মানে সংরক্ষণের একটা সংস্কৃতি নেই। মানে গভর্নমেন্ট অফিসে যেটা নজরুল ইসলাম সাহেব বললেন যে আপনার তথ্য বিন্যস্ত করার প্রয়োজন আছে, এবং সেখানে তারা ক্যাটাগরাইজ করে যে কি তথ্য কত বছর রাখা হবে এ বি সি ক্যাটাগরিতে। সেটারও কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি এটা এখনো করা হয়নি। সিন্স লিবারেশন আমাদের যেটা হয়ে গেছে সেই পর থেকে যদি আমরা দেখি 40 বছর পার হয়ে যাওয়ার পরেও এখন সেই সময় যখন আমরা এই ধরনের একটা তথ্য অধিকার আইন নিয়ে এসেছি বা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ চলে আসছে তথ্য সংরক্ষণ নিয়ে। আর একটা বিষয় আসছে যে আমি যে তথ্য দিব, এখন যে আমরা ওয়েবসাইট ডেভেলপ করছি বা এটাকে যে খুব প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারের দিকে যাওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের তথ্য কমিশন 4টি লিড মিনিস্ট্রির সাথে আমরা কাজ করে ফেলেছি। একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, উমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, হেলথ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, এবং তারা কিন্তু তাদের সাথে যে সকল অধিদপ্তর পরিদপ্তরগুলি আছে তারাও কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছে। তো এখন আপনারা ওইসব ওয়েবসাইটে গেলে কিন্তু সেই তথ্যগুলো পাচ্ছেন। আবার অনেক মন্ত্রণালয় আছে তারা কিন্তু সেইভাবে উৎসাহিত হচ্ছে না ওয়েবসাইট মানে ডেভেলপ করার জন্য। আর একটা বিষয় যেটা আসছে যে কালচারটা, যে তথ্য দিব কি দিব না, এখানে আমার পাশে যিনি বসে আছেন উনি প্রশাসনিক কর্মকর্তা, ওনারা বেশি ভালো জানেন যে আপনাদের যে অ্যাক্টগুলো আছে, আমাদের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923, এভিডেন্স অ্যাক্ট বলেন, পুলিশের মধ্যে কিছু আইন আছে, বিজনেস রুলস আছে 96, 79 এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে তথ্য দেওয়া যাবে না। এমনকি একজন সরকারি কর্মকর্তা আর একজন সরকারি কর্মকর্তার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে না বা সাংবাদিকদেরকে দিতে পারবে না। কিন্তু আমাদের যে ধারাটা আছে, আমাদের তো 8টি অধ্যায় 37টি ধারা, সেখানে ধারা 3-এ কিন্তু বলছে যদি কেউ তথ্য অধিকার আইনের ফরম্যাটটা ব্যবহার করে তথ্য চায় তাহলে কিন্তু সেটা সুপারসিড করে। কিন্তু যেটা হচ্ছে, যেমন আমরা এত টেলিফোন পাচ্ছি, আবেদনকারীরাই কিন্তু আমি বলবো যে আমার ডিমান্ড সাইড তৈরি করছে সাপ্লাই সাইডকে। সাপ্লাই সাইড বলতে আমি বলবো যে সেখানে সরকারি কর্মকর্তারাও আছেন এবং আপনার বেসরকারি কর্মকর্তা, তাদের কাছে কিন্তু আবেদনকারীরাই তথ্য অধিকার আইনটি নিয়ে যে বলছে যে আপনারা আসলে তথ্য দিতে বাধ্য, কেননা এই আইন মোতাবেক ধারা 7-এর মধ্যে আপনি পড়ছেন না। আমি দুই একটা উদাহরণ দিই, যেমন বানারীপাড়া উপজেলা বরিশালের একজন কৃষি কর্মকর্তা একজন কৃষককে তথ্য দিতে বলেছে যে না, এটা দেওয়া যাবে না, সার্বভৌমত্বপূর্ণ হবে। আশাশুনি উপজেলা সাতক্ষীরায় সেখানে একজন শিক্ষা কর্মকর্তা বলছেন আমি তথ্য দিব না। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এটা করছি। আবার পুলিশও কিন্তু আপনার সৈয়দপুরে উপজেলা নীলফামারীতে একজন পুলিশ কর্মকর্তা তথ্য দিতে চায়নি, যে একটা নারী জানতে চেয়েছিল যে 3 মাসের ডেটা, যে কয়েকজন নারী নির্যাতন হয়েছে, জিডি কয়টা ফাইল করা হয়েছে, তারা যখন দেয়নি অভিযোগ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রান্তিক গোষ্ঠীর একজন নারী ঢাকা শহরে এসে কমিশনে এসে অভিযোগ দিয়ে আমাদের শুনানিতে এসেছে। তো আরেকটা বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আপনি অনেকগুলো বিষয় ওনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি স্ক্যামের বিষয়গুলো নিয়ে আসছেন, কিন্তু যেটা আদালতে চলে গেছে তদন্তাধীন সে বিষয়ে কিন্তু আপনি তথ্য জানতে পারবেন না। আর এটি নিয়ে আমি একটু অধ্যাপক তোফায়েল আহমেদকে কাছে জানতে চাইছিলাম যে আমাদের যে তথ্য অধিকার আইনটি আছে সেটির মধ্যে যে 7 ধারা, যার মধ্যে কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, যেটার মধ্যে 20টা দফা আছে, এই পৃথিবীতে এমন কিছু কি আছে যেটা এই 20 দফার মধ্যে ফিট ইন করতে পারবে না চাইলে? ইচ্ছে করলে পারবে। যে কোনো কিছুই, মানে এমন কিছু কি আছে যেটা এই 20টার মধ্যে ফিট ইন করা যাবে না? যেমন বলা হয়েছে যে এটা ওই যে নিরাপত্তার কথা বললেন না, কৃষি অফিসারও বলছেন যে তথ্যটা জালিয়াতি নিরাপত্তার হুমকি। জি, এখন এটা আপনি প্রমাণ করতে তো সময় লাগবে, প্রমাণ করতে সময় লাগবে না, সেটা তো কৃষির ক্ষেত্রে সেটা মানে, কিন্তু মানে যে কোনো তথ্যই, মানে আমি বাংলাদেশের নিরাপত্তা অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি পররাষ্ট্রনীতি করতে চাই আপনার সাথে। আমি জার্মানিতে গিয়েছিলাম, সেখানে ওদের এক্সাম্পশন লিস্ট দেখেছি এবং আমি উন্নত বিশ্বের এক্সাম্পশন লিস্টগুলো দেখেছি। আমাদের 20টা নিয়ে আসা হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানে আমাদের যে উপধারা শেষ সেটা বলা হয়েছে যে যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে বা কি কি আলোচনা করা হয়েছে, আপনারা জানেন যে আমাদের প্রেস সচিব একটা ব্রিফিং দেয়, কিন্তু কেউ যদি জানতে চায় তাহলে তথ্য কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে ক্যাবিনেট সেটা জানাতে পারে, শুধু একটা জায়গায়, বাকি 19টা কিন্তু কোনো তথ্যই দিচ্ছে না। এবং আমি যখন জার্মানির এক্সাম্পশন লিস্টের সাথে আমার 20টা বিষয় মিলিয়েছি, ওরা 10টায় নিয়ে আসছে,
আমরা 20টার মধ্যে আছি। সো ইট ইজ ভেরি কেয়ারফুলি ক্রাফটেড, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আরেকটা কথা আমি বলি যে অনুন্নত বিশ্বের কোন দেশে কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোকেও তথ্যাধিকার আইনে আওতাভুক্ত করা হয়নি, এমনকি ভারতেও করা হয়নি, নেপালেও করা হয়নি। না, ভারত নেপালের উদাহরণটা আমরা না দেই, কারণ ভারত নেপালের না না, উদাহরণ তাই বলে যে আমরা করব না তা তো না। যখন হ্যাঁ, অর্ডিন্যান্সটা তৈরি হয়েছে ভিন্ন আসেনি। জায়গায় যেতে চাই, যেটা নজরুল ইসলাম খান সাহেব বলেছেন কিছুটা। হ্যাঁ, আইনের মধ্যে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, ঠিক আছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরুন আমি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ে এমন কি তথ্য আছে যেটা শেয়ার করা যায় না? তাহলে আমরা ভর্তি পরীক্ষার জন্য যে এই হ্যাসেল হচ্ছে স্টুডেন্টদের, এটাকে যখন মোবাইল এর মাধ্যমে, মেসেজের মাধ্যমে করার, এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাধা দিচ্ছে। এবং দেখেন এসএসসি এইচএসসির রেজাল্ট কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কি অনলাইনে যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পাশ করে যাওয়ার 5 বছর 10 বছর পর সার্টিফিকেট নিতে গেলে তার যে কি ভোগান্তি হচ্ছে, ইভেন পাশ করে যাওয়ার পরও এগুলো কি অনলাইনে করা যায় না? কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের এই জায়গাতে কেন হচ্ছে না এটা মাইন্ডসেট, এবং পাশ করে যাওয়ার পরও এগুলো কি অনলাইনে করা যায় না? কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের এই জায়গাতে কেন হচ্ছে না এটা মাইন্ডসেট, এবং আবার এইগুলো রক্ষা করতে গেলে কিছু মানুষের স্বার্থের আঘাত হয়, আবার কিছু মানুষ হুমকির সম্মুখীন হন। সেই জন্য এই বিষয়টা কিন্তু এই জন্য যদি স্পেসিফিক অর্গানাইজেশন ওয়াইজ ধরা হয়, মন্ত্রণালয়, ঠিক আছে, ইভেন আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমি প্রথম বলবো বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা উচিত ছিল। রেজাল্ট প্রকাশ করা থেকে শুরু করে ছাত্রদেরকে, একটা ছাত্র যখন ভর্তি হবে তার তো একটা ফাইল ক্রিয়েট হয়ে যেতে পারে সাথে সাথেই, ভর্তির সাথে সাথে। এখন তো একটা দাবি আসছে যে ওয়ান ফর্ম, যে একটা ফর্মে আমি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারি। আমি নিজে একটা মিটিং করেছিলাম, বোধহয় বছর 2 হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সবাই বিরোধিতা করেন। ছোট বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে সায় দিয়েছে, কিন্তু যেখানে ওগুলো কি পাবলিক না প্রাইভেট? পাবলিক বিশ্ববিদ্যালয়, রাইট, সেজন্যই কারণ কিছুটা আসবে। বিশ্ববিদ্যালয় যত পুরনো হচ্ছে তত সেখানে বেসিক ইন্টারেস্ট বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রর মধ্যে এখানে 70-80 বছরের ছাত্র আছে, এখানে হয়তো 25 বছরের ছাত্রছাত্রীও আছেন। সবার তো ওখানে কোনো না কোনো জিনিসের জন্য যেতে হয়। যত পুরনো হচ্ছে তার এখানে তত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এটা, এগুলো ডিজিটাইজ না হওয়ার কারণে। ট্রান্সক্রিপ্টগুলো বা মার্কশিটগুলো আমার মনে হয় যে গভর্নমেন্টের কিছু ক্ষেত্রে সেফগার্ড থাকা দরকার। তবে সেফগার্ড থাকলেই যে সেটার অপব্যবহার করতে হবে তা না। অনেক দেশে কিন্তু ওই যে আমাদের যেমন স্পেশাল পাওয়ার সেক্ট, এরকম আমি দেখি সব দেশে আছে, আমেরিকাতেও আছে, কিন্তু মিসইউজ হয় কিনা সেটা বড় কথা। যেমন ধরেন এগ্রিকালচার একটা মহামারী হলো, সেই সম্পর্কে যদি খুব আতঙ্কজনক একটা নিউজ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সঙ্গে সঙ্গে একটা বড় আকারের একটা মিসহ্যাপ হয়ে যাচ্ছে। আমরা পোল্ট্রির ক্ষেত্রেও কিন্তু এটা দেখেছি, অনেকে ইন্টেনশনালিও এটা করতে পারে, প্রচার করতে পারে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় সেফগার্ড থাকা দরকার আছে, কিন্তু সেই সেফগার্ডটাকে কেয়ারফুলি জুডিশিয়াসলি ইউজ করা হচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিষয়। সেইটা আমরা একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। কিন্তু আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক মনে হয় যে সেফগার্ড বলতে গিয়ে যদি এরকমও থাকে যে কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে গোপনীয়তা ক্ষুণ্ণ হলে, ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা ক্ষুণ্ণ হলে সেটা প্রকাশ করা যাবে না। কারণ একটা লোকের কত সম্পদ আছে সেটা যদি আমি জানতে চাই, তো সে তো এই সেফগার্ড নিতে পারে যে ভাই এটা বললে আমাকে ডাকাতরা এসে মেরে ফেলবে, সুতরাং এটা আমি জানাতে পারবো না। কারণ একটু বিস্তারিত শুনবো আমরা না, একটু। সেই হিসাবে কিন্তু দেখা হচ্ছে না। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে বুঝতে হবে যে সেই বিষয়গুলো সেইভাবে ব্যাখ্যা করতে হবে জুডিশিয়াসলি। এটা কিন্তু মেশিন দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা মানুষ দিয়েই কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাপারে আমরা যেমন উদাহরণ হিসেবে দেখেছি। একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আসি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব নজরুল ইসলাম খান, আপনি বলছিলেন শর্তাধীন তথ্য অধিকার প্রাপ্তির ব্যাপারে বিরতির আগে। দেখুন, কিছু বিষয় আছে। ধরুন আমি যদি আপনার 2টা টেলিফোন নাম্বারই দিয়ে দিই খবরের কাগজে, আমি রিসেন্টলির ঘটনা দেখি একটা পত্রিকাতে, আমি নাম ধরে বলতে পারি, বাংলাদেশ প্রতিদিন, আমার 2টা টেলিফোনই দিয়ে দিয়েছে। কয়েকদিন যাবত হাজার হাজার লোকে ফোন করেছে। আপনি কি মনে করেন এটা সঠিক দেওয়া উচিত? আমার কাছে পারমিশন না নিয়ে দেওয়া উচিত না, ডিস্টার্ব হতে পারে, বিভিন্ন ধরনের লোকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারে এটা। সুতরাং এই বিষয়গুলো কিন্তু
দেখার বিষয় আছে। যেমন আমাদের সাক্ষ্য আইনে বলা আছে উকিল মক্কেলের ভিতরে যদি কোনো আলাপ আলোচনা হয় সেটা প্রকাশ করা যাবে না, স্বামী স্ত্রীর ভিতরে যদি আলাপ আলোচনা হয় জনাব খান, প্রকাশ করা আপনি যাবে না। যখন প্রসঙ্গটি তুললেনই, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে ওই পত্রিকাটি আপনার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ এনেছিল, আপনি কি সেটি স্বীকার অস্বীকার কি করেছেন বা কি করবেন? আমি প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সে প্রতিবাদ ছাপানো হয়নি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে 2টা টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়? তার কারণ হয়রানি করার জন্য। আমি প্রতিবাদ দিয়েছি কিন্তু সেটা ছাপেনি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করছেন যে তারা বলেছে যে ধানমন্ডি থানার সামনে যে 22 নম্বর 2টা বাড়ি আছে, একটা হচ্ছে 22 নম্বর বাড়ি, পাশে আর একটা আনোয়ার গ্রুপের বাড়ি। 22 নম্বর বাড়িটা হচ্ছে সরকারি বাড়ি। এই সরকারি বাড়িতে এখন যিনি এমওপি এর জনপ্রশাসনের সচিব, উনি এখনো সরকারি কর্মকর্তারা আছেন। সুতরাং কেন লেখার কারণ হচ্ছে এই জিনিসটা তো কেউ ভেরিফাই করে বাইরের লোকে দেখতে যাবে না। আমাকে যারা চেনে তারা 2-4 জন দেখবে, অন্যরা কিন্তু দেখতে যাবে না। আরেকটা বিষয় বলা হয়েছে, সরকারি জমির কথা বলা হয়েছে উত্তরাতে, কিন্তু আপনারা জানেন যে এইটা আমি ব্যক্তিগতভাবে করিনি, এটা কিন্তু ডেভেলপারের কাছে দেওয়া। ডেভেলপারের কাছে দিলে কিন্তু ডেভেলপাররা উল্টা আরো টাকা দেয়, কিন্তু সেখানে কি সেটা লিখেছে? সেটা লেখা হয়নি। তার কারণ ইন্টেনশনালি লেখা হয়েছে। প্রথমেই যদি আপনি দেখেন যে হেডিংটা কেমন, এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে সেন্ট মার্টিনসে জমি আছে, কিন্তু আমার জানা মতে আমি চাকরি পাওয়ার পরে কোনো জমি কখনোই কিনিনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একমাত্র রাজুকের জমি ছাড়া। সুতরাং কিভাবে এটা বলে দেওয়া হলো? জি, মানে কেন ছাপা হলো না এটা? এই বিষয়ে আপনার কাছে আরো একটি বিষয় আপনার জানতে চাইবো যে ভূমি ব্যবস্থাপনা যে নিয়ে আপনারা যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছেন, তার পাইলট প্রকল্পই মুখ থুবড়ে পড়েছে বলে মানে আমাদের অনেকগুলো মিডিয়াতে আমরাও নিজেরা আমার দেখেছি। জানা মতে কোনো ভূমি ব্যবস্থা ডিজিটাইজ করার কোনো প্রকল্প নেওয়া হয়নি আমার জানা মতে। একটা প্রকল্প, সেটা হচ্ছে খতিয়ানটাকে শুধু ডিজিটাইজ করে। এটা কিন্তু কিছুই না, মানুষে বোঝে না, এই জন্য এই অসুবিধা। কারণ হচ্ছে যদি জরিপটাকে ডিজিটাইজ ওয়েতে না করা হয়, তাহলে কিন্তু খতিয়ানটাকে জরিপ করা কিন্তু ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করা নয়। আসল জিনিস হচ্ছে জরিপ ডিজিটাইজ করা। একবার জরিপ ডিজিটাইজ পদ্ধতিতে করা হলে আর জরিপ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমি মনে করি ভূমিতে ওরকম কোনো রিয়েলি সেইভাবে উদ্যোগ নাই, কিন্তু খতিয়ানটাকে ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বোঝেন জমির বিষয় তারা বুঝবেন। নজরুল ইসলাম খান, এখানে দেখা যাচ্ছে যে ভূমি ব্যবস্থাপনা এর অংশ হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর দেশের সব এলাকায় নকশা ও ভূমি মালিকদের রেকর্ড প্রস্তুত করা, স্যাটেলাইট প্রযুক্তি সহ জরিপ কার্যক্রম ও খতিয়ান প্রণয়নের ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছিল। না, এটা ঠিক না। শুধু খতিয়ানটাকে, যেমন ড্যামরাতে, মানিকগঞ্জে স্ক্যান করে সেগুলো রেখে অন্যরা যাতে পায় সেই ব্যবস্থা করেছিল। এইটাও ঠিক না। সুতরাং কোন জরিপি পাইলট করা হয়েছিল এডিবির প্রজেক্ট নিয়ে, সেটা প্রায় 10-12 বছর আগে, কিন্তু সেটা আর বাস্তবায়ন করা হয়নি, শুধু পাইলট প্রজেক্ট। তাহলে কি এইটাও ঠিক না যে পাইলট প্রকল্প হিসেবে 2009 সালে ফেব্রুয়ারিতে ঢাকা জেলার সাভার উপজেলার 5টি মৌজায় ভূমি ব্যবস্থাপনা কর্মসূচি শুরু হয়? সেটা কিন্তু জরিপটা কিন্তু ডিজিটাইজ পদ্ধতিতে করা হয়নি, বুঝতে হবে। কিন্তু শুধু খতিয়ানটা, যে রেকর্ডটা ছিল, একটা খতিয়ান তৈরি হয়ে প্রিন্ট হতে 20 বছর পরে সেটা যদি আমি স্ক্যান করে বা ডিজিটাইজ করি, তাতে কোনো লাভ হয় না। কিন্তু আমাদের জরিপটাকেই কিন্তু ডিজিটাইজ পদ্ধতিতে করা দরকার। তখন ফ্লেক্সিবিলিটি হয়, তখন সেটা নিয়ে এই তথ্যটাকে আরো বিভিন্নভাবে ব্যবহার করা যায়। কিন্তু আসলে সেই অর্থে না, আসলে বোঝার এখানে অসুবিধা আছে মানুষের। এটা কি জিআইএস সিস্টেম ইন্ট্রোডিউস করা? জিআইএস ঠিক, এখানে হচ্ছে টোটাল স্টেশন আছে, আরো কিছু ব্যবস্থা আছে, জিআইএসই বলা যেতে পারে। এটা জরিপ করতে হবে। জরিপের 2টা জিনিস আছে, একটা হচ্ছে স্প্যাটিয়াল ডেটা আর একটা হচ্ছে ওনারশিপ ডেটা। 2টা ডেটার সমন্বয় করতে হবে। নজরুল ইসলাম খান, তাহলে এই 2010-এর শেষ দিকে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করতে, এটা প্রত্যেকটি পত্রপত্রিকা সে সময় লেখা হয়েছিল, কিন্তু খতিয়ানকে ডিজিটাইজ করা। সেটা কি করা হয়েছে? সেটার কি অবস্থা? এটা 2000 কোটি টাকার একটি প্রকল্প। খতিয়ান না, 2000 কোটি টাকার প্রকল্প নেই, অল্প কিছু টাকার প্রকল্প নিয়েছে। সেটা খতিয়ানকে তারা জরিপ করার জন্য জেলা প্রশাসনে কিছু দিয়েছে, এখন কাজ চলছে। যেমন এখন যে নকলগুলো দেওয়া হয়, আপনারা জানেন। আপনি যে খতিয়ানের কথা বলতেছেন, এটা কি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এই ডিএলএমএস কার্যক্রম? হ্যাঁ, এটা খতিয়ানটাকেই ডিজিটাইজ করার বিষয়। কিন্তু এটা তো আপনার প্রকল্পটির নাম দিলে এত হামবড় একটা নাম, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সেটা হচ্ছে খতিয়ানটা যে ডিজিটাইজ করা, এটাও তো ডিজিটাইজ করা, কিন্তু এটা যদি ভালো করে কেউ পড়ে না দেখে ভিতরে বিষয়টা কি, তাহলে তো সে ভুল বুঝবে। কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মধ্যেও কিন্তু
ভূমি সংক্রান্ত বেশ কিছু প্রকল্প এবং ডিজিটাইজেশনের কথা ছিল উনি আর কি। বলেছেন আগামী 2 মাসের মধ্যে, এটা মানে ওনার বাজেট বক্তৃতা, 2 মাসের মধ্যে ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে একটি অ্যাকশন প্ল্যান করা হবে। অ্যাকশন প্ল্যান তৈরির জন্য ভূমি সচিবকে প্রদান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী 2 মাসের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করবে, 3 মাসের মধ্যে বৈঠক করবে। তবে একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে খতিয়ানগুলো, সেটা কিন্তু আমরা একটা সফটওয়্যার করে, আগে যেটা 2-3 মাস লাগতো, 15 দিন লাগতো, কোনো কোনো জায়গায় 1 দিনে 2 দিনে কিন্তু খতিয়ানের কপি দেওয়া হয়, একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন অফিস, সেই রেজিস্ট্রেশন অফিসের রেজিস্ট্রেশন সিস্টেমটাকে কিন্তু ডিজিটাইজ করা হাত দেওয়া হয়েছে। অচিরেই কাজটা হয়তো শুরু হবে আমরা আশা করছি। সেটা করলেও কিন্তু ব্যাপক একটা সাড়া পড়বে, ব্যাপক একটা সুবিধা হবে জনসাধারণের। কিন্তু ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশনের সবচেয়ে আসল কাজ হচ্ছে জরিপটা ডিজিটাল পদ্ধতিতে করা, এবং ওই জরিপ করলে আর কখনোই জরিপ করা আমি দরকার আপনার হবে না। কথা খুব ভালো বুঝতে পারতেছি, এরকম দাবি করব না, কিন্তু আমি যদি সহজ বাংলায় জিজ্ঞেস করতে চাই যে জি, এই প্রকল্পটার মধ্যে, এই পরিকল্পনার মধ্যে আপনারা কতটুকু এগিয়েছেন বা আপনাদের অগ্রগতি কতখানি? যেটা সাব রেজিস্ট্রেশন অফিসের যে বিষয়টা, সেটাতে ইউআই বা টেন্ডার যেটা বললে মানুষে বুঝবে, সেই টেন্ডারটা করা হয়েছে, ইভালুয়েশন করছে। আমার মনে হয় তারা 2-1 মাসের ভেতরে অ্যাওয়ার্ড দিতে পারবে, এবং এই কাজটা করা সম্ভব হবে, খুব বেশি কঠিন হবে না। কিন্তু কঠিন কাজ হচ্ছে জরিপ। জরিপ কিন্তু 2-1 বছর হয় না। দেখুন থাইল্যান্ড 20 বছরে সারা দেশে জরিপ করেছে, 20 ইয়ার্স। আমাদের হয়তো এখন আরো প্রযুক্তি উন্নত হয়েছে, এখন হয়তো 5-7 বছরে করা সম্ভব, কিন্তু আসলে এই বিষয়গুলো অনেকে বোঝেন না। আরেকটা বিষয় যে ভূমি জরিপে কিন্তু একটা রিজিওনাল ভ্যারিয়েশন আছে, তাই না? সমতলে যেভাবে হবে, পার্বত্য এলাকা অন্যভাবে হবে। এই বিষয়গুলো খুব না, কমপ্লেক্স। সেটা মাথায় রাখা হয়েছিল, মাথায় রাখতে হবে। সেটা মাথায় রাখা হয়েছিল। পার্বত্য এলাকা বাদে 461টা উপজেলায় এই ডিএলএমএস কার্যক্রম নেওয়া হয়েছিল, ডিজিটাল আর্কাইভ এন্ড ল্যান্ড ইনফরমেশন সিস্টেম। আর্কাইভিং মানে ওই যে খতিয়ানটাকে ডিজিটাইজ করা। কিন্তু এরকম নাম দিলে তো মানে আমরা এটা ভাবেন ল্যান্ড ইনফরমেশন সিস্টেম। আর্কাইভিং মানে ওই যে খতিয়ানটাকে ডিজিটাইজ করা। কিন্তু এরকম নাম দিলে তো মানে আমরা এটা ভূমি ব্যবস্থাপনা বা এটা বলবোই। যাই হোক, এই বিষয়ে আমরা মানে আরো 2 অতিথিদের সঙ্গে কথা বলবো এবং তার কথা শুনবো। তবে আমি বলি, দেখেন নাম কিন্তু সরকার শুধু এরকম বড় দেয় না, বেসরকারও দেয়। আপনি যে এক্ষুনি টেলিভিশনের বাইরে যান, দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি লেখা আছে, বলা আছে এটা মাখলেই ফর্সা হয়ে যাবে। সুতরাং এটা সরকারি শুধু এরকম বড় নাম দেয় না। না, সেইটা তো আমি যদি সময় পাইতাম আপনাকে আমি পড়ে শোনাইতাম যে এই প্রক্রিয়াগুলোর ব্যাপারে কি কি বলা হয়েছে। ব্যক্তির সাথে কথা বলছি ভূমি মন্ত্রণালয়ের। না, উনিও অনেক বেশি সংশ্লিষ্ট ছিলেন অ্যাক্সেস টু ইনফরমেশনের ব্যাপারটি উনার হাতের করা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বাকি কিছুর সাথে কথা বলবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের জনাব তোফায়েল আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামগঞ্জে হাসপাতালের মতো জায়গাগুলিতে যে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা, তাদের কিছু বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা, সেসব তথ্যগুলি তারা জানে না। আপনি প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বলছিলেন, এইটা কিভাবে মানে তাদেরকে জানানোর ব্যবস্থা করা যায়? আর আরেকটা জিনিস হচ্ছে স্যার, আপনি যদি এইটাও খুব সংক্ষেপে বলতেন যে স্থানীয় সরকারের সেবা সম্পর্কেও তারা খুব বেশি সচেতন না, এবং জনপ্রতিনিধিদের সেবাটাকে তারা দয়া হিসাবে দেখে। রাইট। এখানে যেটা হচ্ছে যে কোথায় বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে, এই ইনফরমেশনের জন্য ডিজিটাইজেশনের কোনো প্রয়োজন নেই, এটা মানুষ এমনি জানে। এবং ডিজিটাইজেশনের যেই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমার মনে হয় কিছু জিনিস আমরা মিস করছি। এই জন্যে একটা হচ্ছে সরকারি তথ্য জনগণকে জানানোর জন্য এই আইনটা করা হয়েছে, সরকারি তথ্যগুলো জনগণের জানার অধিকারটা, এবং সেটা একদিক থেকে সরকারের দিক থেকে তথ্যগুলো প্রিজার্ভেশন এবং তথ্যগুলো বিন্যাস করার ক্ষেত্রে বিরাট ধরনের ঘাটতি। কারণ যেমন আমি অনেকগুলো বিষয়ে অনেক সেক্রেটারি মহোদয়গণের কাছে ইমেইল করেছি, এবং বিদেশ থেকে ইমেইল করেছে, তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কতগুলো, তারা কিন্তু কোনো ইমেইলে জবাব দেয় না, ইমেইলে তো জবাব দেয় না, এবং বারবার ইমেইল আসছে, এটার কোনো উত্তর দেয় না, কারণ তারা খুলেও দেখে না এটা। যখন তারা এখনও অভ্যস্ত হচ্ছে, ইমেইল আসে ঠিক আছে, এটা পড়লাম জানলাম, কিন্তু আমি এটা উত্তর দেবো না আনলেস আই গেট হার্ড কপি। মানে এটা একটা কালচারের ভিতরে। আর কোনো একটা কিছু হলেই এটা তো অনেক, আমরা তো ডিজিটাল ফাইল করতে পারি না, আমাকে ওই পেপার ফাইল করে সব কিছু করে আবার সিরিয়াল টাইপ করার জন্য আমার কম্পিউটার দিতে হবে। তো এখন এই যে এটার ব্যবহারের ক্ষেত্রে যে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য,
এটা সময় লাগছে। এক সময় যখন কম্পিউটার অফিসগুলোতে গেল তখন সেটাকে ঢেকে রাখা হতো, ঢেকে রেখে এটাকে খুব যত্নের সাথে আবার কম্পিউটার দিন আবার এসি লাগবে। কিন্তু এখন তো সেই অবস্থার একটু পরিবর্তন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, এটা জেনারেশন কিন্তু চেঞ্জ জেনারেশন, এটার ব্যবহারকারী কিন্তু একটা নতুন জেনারেশন। সেই জেনারেশন যত বেশি প্রশাসনে, যত বেশি বিভিন্ন জায়গায় যাবে, এটার প্রসারটা হবে। কিন্তু একটা জেনারেশন এখন যারা আছেন তারা এটা বুঝতে পারছেন, যারা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, কিন্তু তারা এটা ভয় পাচ্ছেন। ভয় দুই দিক থেকে পাচ্ছেন। একটা হচ্ছে উনি নিজে হ্যান্ডেল করতে পারছেন না, আর একটা দিক হচ্ছে এটা করলে কি হবে, কি রিস্ক আছে, এই রকমের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন। সেই জন্য কিছু কিছু অর্গানাইজেশনকে মডেল অর্গানাইজেশন ধরে এগুলো দাঁড় করিয়ে দিতে হবে। সেই জন্য আমি বললাম যে বিশ্ববিদ্যালয়গুলো এখন এগিয়ে আসছেন না, বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এগিয়ে আসা উচিত ছিল, আমাদের লিড নেওয়া উচিত ছিল। আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সঙ্গে আছেন, মানে স্যারও শিক্ষক। আপনার কাছে একটা অন্য বিষয় জানতে চাইবো যে খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে প্রতি বছর নির্বাচন কমিশনের বড় দলগুলো বা সকল দলগুলি তাদের আয় ব্যয়ের হিসাব জমা দেয়, কিন্তু আমরা যদি তাদের কাছে জানতে চাই তারা বলে নির্বাচন কমিশনে যান, নির্বাচন কমিশন বলে যে তারা তো আমাদেরকে এটি দিয়েছে কিন্তু আমরা এটা আপনাকে প্রকাশ করতে পারছি না। তথ্য কমিশন থেকে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে এইগুলি আমরা জানার ক্ষেত্রে? তথ্য অধিকার আইনে আছে যে আমরা সুমোটো অনেক ধরনের কাজ করতে পারি, জি, তবে সেই উদ্যোগ অবশ্যই মানে নেওয়া যায়। রাজনৈতিক দলগুলি সেই উদ্যোগগুলি নেবেন কিনা আপা আপনি? আমি তো একজন তথ্য কমিশনার, সেটা আমরা নিব কিনা সেটা আমাদের ইনহাউস মিটিং করে আমাদের কমিশনার যারা আছেন তাদের সাথে শেয়ার করে। আমি একটু ফেরত যেতে চাচ্ছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সাংবাদিকদের জন্য আইনটি কতটুকু কার্যকর। আসলে আজকে সকালে আমি সাংবাদিকদের সাথেই একটা ওয়ার্কশপ করে এসেছি এবং সেখানে এটা খুব পরিষ্কার হয়ে গেছে, এবং আমি তো প্রায় 3 বছরের উপরে আমি কমিশনার। আসলে এটা হচ্ছে জনগণের জন্য আইন, সবার জন্য, যেটা স্যারও বলছেন, কিন্তু সাংবাদিক বান্ধবও অবশ্য। কারণ যদি আপনি কোনো অনুসন্ধানীমূলক প্রতিবেদন তৈরি করতে চান তাহলে যে 20 কার্য দিবস 30 কার্য দিবসের মধ্যে এটা করা সম্ভব, কিন্তু তাৎক্ষণিক কোনো তথ্য যদি চান সেটা কিন্তু সাংবাদিকদের নিজস্ব কৌশল থাকে। তবে যেটা লক্ষণীয়, যেহেতু আমি এখন ইলেকট্রনিক মিডিয়াতে বসে আছি, আমি কিন্তু কোনো চ্যানেলে ইলেকট্রনিক মিডিয়াকে দেখি না যে আরটিআই ইউজ করে কোনো রিপোর্ট করা হচ্ছে, কিন্তু প্রিন্ট মিডিয়া কিন্তু করছে না। আমরা আরটিআই ইউজ করে রিপোর্ট করছি। প্রিন্ট মিডিয়া কিন্তু বাংলাদেশ রেলওয়ে নিয়ে কাজ করছে, সিএজি অফিস নিয়ে করছে, নির্বাচন কমিশন নিয়ে করছে। ইলেকট্রনিক মিডিয়ার সমস্যা হচ্ছে যে আরটিআই নেই, আর যাই নেই ক্যামেরার সামনে লোকে অনেকেই কথা বলতে চায় না। একটা প্রশ্ন যেটা একটু বলা উচিত, যে আপনি যে বলেছেন যে ব্যক্তিগত গোপনীয়তা, এটা কিন্তু যখন আমি জনহিতকরণ করি, যেমন আমি একসময় ডাক্তারদের সাথে করছিলাম, তারা বলেছেন যে ধরেন অনেক আনম্যারিড মেয়েরাও কিন্তু অনেক অ্যাবর্শন হচ্ছে বাংলাদেশে, এটা তার ক্যামোফ্লেজ করার বিষয় না, বা কারো এইচআইভি এইডস হয়েছে, তখন যদি ইফ শি অর হি ইজ ম্যারিড, আপনি সে তার পার্টনারের সাথে এটা শেয়ার করতে পারেন, কিন্তু আপনি তো অনেক গোপনীয় তথ্য অনেকের জন্য সেটা দিবেন না। এবং যেটা উনি বলছেন টেলিফোন নাম্বার, এটা কিন্তু বিদেশেও এটা রক্ষা করা হচ্ছে, বা আপনার জিন টেস্ট করা হচ্ছে, সেটাকে আমি সবাইকে বলে দিব যে আপনার এই অসুখ আছে, না না সেটা সেই জন্য। কিন্তু যদি কোনো সন্ত্রাসী ধরা পড়ে তার কিন্তু কোনো গোপনীয় তথ্য থাকতে পারে না। যে দিকটা যাচ্ছি আমরা ওখান থেকে বেশি উপকৃত হব না। যেমন আমি একটা উদাহরণ বলি, আমি সুনামির পরে মালদ্বীপের মতো একটা দেশে কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। মিনিস্ট্রিতে আমি দেখলাম মন্ত্রী থেকে শুরু করে সেক্রেটারি এবং আমাদের যে সেকশন অফিসার বলি আমরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কেউ কিন্তু কোনো কাগজে কাজ করছেন না। কাজটা করে কিন্তু মন্ত্রীর কাছে ডাইরেক্ট চলে যাচ্ছে অনলাইনে, মন্ত্রী আবার রিপ্লাই দিচ্ছেন অনলাইনে। মন্ত্রী একটা ল্যাপটপ নিয়ে অফিসে ঢুকছেন, যাওয়ার সময় ল্যাপটপটা কাঁধে নিয়ে চলে যাচ্ছেন। এখন আমাদের যে উপর দিকের লোকগুলোর মধ্যে যদি ব্যবহারের প্রবণতাটা না আসে তাহলে কিন্তু এটা হবে না। স্যার আপনাকে স্যার আমাদের আর সময় নেই। স্যার আপনার কাছে আমি শেষ 10 সেকেন্ড শুনবো যে উপরের দিকে এরকম প্রযুক্তি বান্ধব হওয়ার সম্ভাবনা আপনি খুব নিকটবর্তী সময় দেখতে পান কিনা? আমি দেখতে পাচ্ছি, তার কারণ আমি প্ল্যান করছি যে নিচের দিকে সব রেডি করে আনা, ডিভিশন পর্যন্ত প্রায় রেডি করে এনেছি। এরপরে আমি ইনডিরেক্টলি প্রেসার দেব, লজ্জাই দেব, আমি বলবো ডিরেক্টরেট এবং মন্ত্রণালয়গুলোকে। আপনাকে অনেক ধন্যবাদ। যে আমরা আশা করব যে শীর্ষ পর্যায়ে খুব দ্রুত এটা ব্যবহার শুরু হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।